হলেও তার কাছে তথ্য থাকতে হবে। কিন্তু এই ধরনের বক্তব্য, অর্থাৎ এই যে এই আপনার পুরনো কথায় আরেকটু আসতে চাই যে মিডিয়াতে যে সমস্ত ঘটনা প্রকাশিত হয় সেই ক্ষেত্রে ব্যবস্থা নেন, কিন্তু আমরা তো জানি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রী আসলে সবার ব্যাপারে তথ্য পান, তাহলে সেইগুলি তথ্যটা আপনার নজরে আনেন না? না, একটি কথা হলো কি যে যে কোনো ঘটনা বা যে কোনো অভিযোগ যখন জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং জনগণের মাঝে যখন একটা প্রত্যাশার সৃষ্টি হয়, ক্ষোভের সৃষ্টি হয়, তখনই কিন্তু অ্যাকশনটা নেওয়ার ব্যাপারে তত তাড়াতাড়ি একটি অ্যাকশনটি আসে। যেমন ধরুন আজকে লতিফ সিদ্দিকী সাহেব যে বক্তব্যটি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখুন দ্রুত তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, এখানে প্রক্রিয়ার জন্য তাকে বসে থাকার কোনো সুযোগ ছিল না। এবং আমি মনে করি এই সিদ্ধান্তটি নিয়ে তিনি দেশের মধ্যে একটি যে ক্ষোভের যে বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে একটি অনেকে হয়তো সুযোগ সন্ধান করার চেষ্টা করতে পারতেন, সেটারও কিন্তু তিনি অবসান করেছেন। আবার আরেকদিকে সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা কোনো রাজনীতি করেন না, যাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু তারা আহত হন, ক্ষুব্ধ হন যখন তাদের ধর্মীয় চেতনার উপরে আঘাত করে, এই অ্যাকশন, প্রম্পট অ্যাকশনের মধ্য দিয়ে তিনি তাদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা প্রদর্শন করেছেন। জনাব মাহফুজুল্লাহ, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু মাঠে আছে, এমনকি জুম্মার পরে তারা তাদের কর্মসূচি আছে। এইটা এখন আসলে আপনারা কি করে দেখেন বিষয়টিকে, যে কারণ এর মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে, তার মধ্যে এই ধরনের কর্মসূচি ঠিক সঙ্গত কিনা? তার আগে একটু আমি সংক্ষেপে ওই যে দুর্নীতি যেটা আপনি বলছিলেন, এইটা কিন্তু এখানে হচ্ছে মিডিয়ার ভূমিকার বিষয়টা। মিডিয়াতে যখন বিষয়টা সামনে চলে আসে তখন বিষয়টা প্রকাশিত হয় এবং যিনি একজন পাবলিক ফিগার বা পাবলিক অফিস হোল্ড করেন, মিডিয়ার মাধ্যমে কিন্তু তার অ্যাক্টিভিটিজ এক্সপোজড হয়। অনেক সময় দুর্নীতির বিষয়টা এমন একটা বিষয় যেটা ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে প্রমাণ করা যায় না। এখন আপনি দেখবেন এই যে দুদিন আগে বিলেতের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন, সেটা একটা অন্য একটা বিষয় নিয়ে, মানে তার একজন মহিলার মানে ছবি পায়, তো ওটা যেহেতু উনি মন্ত্রী, যেহেতু এটা পাবলিকলি এক্সপোজড হয়েছে, সেদিন তাকে করতে হয়েছে। এখন আপনি যে কথাটা সামনে আনলেন, এইটা আমি আপনাকে ওই যে তখন বলেছিলাম যে দাউদ হায়দার সম্পর্কে যে ব্যবস্থা নিতে হয়েছিল মরহুম শেখ মুজিবুর রহমানকে, সেটা কারণটা কি? কারণটা হচ্ছে জনমনে ওই বিক্ষোভের কারণে। জনাব মাহফুজুল্লাহ, আমাকে আপনি একটু সময় দেন, আমি এখানে ঠিক আপনাকে থামাচ্ছি। আমি একটা বিরতি নিতে হবে আমাকে, আমি ফিরবো একটু পরে, ঠিক এখান থেকেই শুরু করবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছে একটু নিয়েছিলাম। আজকে জুমার পরে যে প্রতিবাদটা, মানে প্রতিবাদের আয়োজন করা হয়েছে, এটাকে আমি সম্পূর্ণভাবে ধর্মীয় দলগুলোর কর্মকাণ্ড বলে মনে করি না। যেমন ধরেন আমরা এখানে যে তিনজন আছি, তিনজনই কিন্তু এই লতিফ সিদ্দিকী সাহেবের এই মন্তব্যের আমরা কিন্তু সাংঘাতিকভাবে সমালোচক। আর যেটা আমি বলছিলাম যে আপনার ধরেন দাউদ হায়দার, তসলিমা নাসরিন, এদেরকে দেশ থেকে যেতে হয়েছে এবং হ্যাঁ, না বাধ্য তো, আপনি সরকার কিন্তু কাউকে পরিস্থিতি না হলে তো বাধ্য করবে না, এবং এটার মধ্যে কিন্তু সবাই জড়িত ছিল এবং যার ফলে দেখেন অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশে। কিন্তু আজ পর্যন্ত দাউদ হায়দার এবং তসলিমা নাসরিনকে কিন্তু আমরা ফিরিয়ে আনার ব্যাপারে কোনো কিছু করতে পারিনি। এমনকি দেখেন ভারত, যেখানে আপনার অসাম্প্রদায়িক রাজনীতির এত বলে বলা হয় প্রবক্তা, সেখানেও কিন্তু তসলিমা নাসরিন সম্পর্কে কলকাতায় আপনার মানে সমস্যা হয়েছে। কাজে এই ধর্মের বিষয়টি আসলে এত স্পর্শকাতর, এখানে সবসময় যে দলীয় আনুগত্য, দলীয় বিশ্বাস এইসব বিষয় কাজে লাগে তা না। ধর্মের কারণে কিন্তু বহু মানুষ বহু রকমভাবে আপনার আত্মাহুতি দিতেও তার কোনো কার্পণ্য করে না। এটার জন্য কিন্তু তাকে কোনো দল বা মতের সমর্থক হতে না, তার কাছে বিশ্বাসটাকে আমার এই বিশ্বাসকে তুমি আঘাত দিয়েছ। এটা যদি আজকে মানে আপনার যে ধরেন দুর্গাপূজা, এই সম্পর্কে যদি মন্তব্য হতো, আমি ঠিক সমানভাবে, এবং আরও অনেকেই কিন্তু সমানভাবে নিন্দা করতেন, কিন্তু যেহেতু মুসলমানদের সংখ্যাটা বেশি, সেই জন্য উত্তাপটা অনেক বেশি এখানে। শুধু কি উত্তাপ বেশি? আপনি যেটা বললেন যে অন্য ধর্মের হলেও উত্তাপটা, মানে আমি বলছি যে ধরেন হিন্দুদের যেহেতু সংখ্যা কম, যদি আজকে আপনি দুর্গা পূজা সম্পর্কে এই ধরনের মন্তব্য করতেন, সেটাও একই রকম ভাবে। যেমন মন্দির ভাঙা হচ্ছে, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা ওভাবে করে দেখি না। শুনেন, মন্দির ভাঙা
আর ধর্ম সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করা দুটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু পার্থক্য। মন্দিরটা আপনার লোকালাইজড ইনসিডেন্ট হয়ে যায়, কেমন, আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু উনি এটা তো আপনি প্রকাশ্যে বলছেন। আমরা কি প্রকাশ্যে এখানে আপনার হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলো সম্পর্কে আমরা কোনো নিন্দা সূচক কোনো আলোচনা করতে পারবো? নিঃসন্দেহে না। জনাব ইকবাল সোবহান চৌধুরী, এই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে, এই বিষয়ে আপনারা কি তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবেন, না কিভাবে এই বিষয়গুলি সরকার হ্যান্ডেল করতে না, চাচ্ছে? এখানে প্রশ্নটি হলো, আমি মনে করি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণভাবেই একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং ক্ষোভটা অত্যন্ত স্বাভাবিক। শুধু মুসলমানদের সম্পর্কে বক্তব্য দিলে মুসলমানরা ক্ষুব্ধ হবে তা নয়, যে কোনো ধর্ম সম্পর্কেই যে কোনো ব্যক্তি বা যে কোনো সম্প্রদায়ের যদি কোনো বক্তব্য রাখেন, সেটাই কিন্তু স্বাভাবিকভাবে সেই সম্প্রদায়ের ভিতরে ক্ষোভের সৃষ্টি করবে। তো প্রধানমন্ত্রীর এই অ্যাকশনের পরে প্রধানমন্ত্রী কিন্তু তার সর্বোচ্চ যে অ্যাকশন, তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া, তাকে দলের নেতৃত্ব থেকে বাদ দিয়ে এক্সপেল করা, তিনি কিন্তু তার অ্যাকশন, চূড়ান্ত অ্যাকশন তিনি নিয়েছেন। দল থেকে যে বাদ দেয়া হবে এটা মোটামুটি চূড়ান্ত? হ্যাঁ, এটা দল প্রধানমন্ত্রী নিজে থেকে বাদ দেওয়ার পরে তো তাহলে আপনার তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে। অনেকটা তাই হবে, সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। শুধু তাই নয়, আপনি জানেন যে তার সম্পর্কে কিন্তু তদন্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর আগে। আরেকটি জিনিস বলেন তো, তার বোধহয় সকালবেলায় দেশে ফেরার কথা, তিনি কি ফিরছেন? এটা তো আমরা বলতে পারবো না। আমি নিশ্চিত উনি ফিরবেন না। তবে একটি কথা হলো যেটা, যে এই প্রধানমন্ত্রীর এই ধরনের বা সরকারের পক্ষ থেকে এই ধরনের যে তড়িৎ গতিতে দ্রুত এবং যে সেন্টিমেন্টটি হয়েছে, সেই সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানিয়ে যেভাবে অ্যাকশনগুলো হয়েছে, তারপরে আমি মনে করি যে যদি কেউ ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেন, সেটি সাধারণভাবে করতে পারেন, কিন্তু সেটাকে নিয়ে যদি একটা বড় ধরনের বিক্ষোভের সৃষ্টি করেন, তাহলে আমি মনে করব সেখানে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। কারণ যদি আজকে এই অ্যাকশনগুলো যদি না হতো, তাহলে কিন্তু আমি মনে করি যে স্বাভাবিকভাবেই এই তার বিক্ষোভের যে নেচারটা ডিফারেন্ট হতে পারত, ভায়োলেন্ট হতে পারত। কিন্তু এখন যেটা হবে, যদি কেউ করেন সে ধরনের ভায়োলেন্ট কোনো কিছু, তাহলে আমি মনে করব যে এখানে তাদের উদ্দেশ্য, বিভিন্ন উদ্দেশ্য কাজ করছে। শুধুমাত্র এই সেন্টিমেন্টের উপরে আঘাত হিসাবে তারা বিক্ষোভ করছেন না, তার পিছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। এবং আমি আশা করব যে প্রধানমন্ত্রীর নেওয়া এই ধরনের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই যারা বিক্ষুব্ধ হয়েছেন, মানে ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হবে না, সবাই সেটাই আশা করছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা তারা করবেন না। এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি তার এই বক্তব্যের সঙ্গে একমত। একই সঙ্গে আমি মনে করি যে ধরেন কালকে যদি তারা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে চায়, সেখানেও কিন্তু পুলিশের উচিত হবে না কোনো রকম বাধা দেওয়া। শান্তিপূর্ণ প্রতিবাদ করে তারা যদি চলে যান, শেষ। কিন্তু উনি যেটা বলছেন, হ্যাঁ, এটা নিয়ে হয়তো সশস্ত্র রূপ নেওয়ার কোনো রকমের কোনো অবস্থা নাই, যেহেতু পরিবর্তিত অনেক সময় দেখি এই ধরনের মিছিলগুলো এখানে পুলিশের শেষ পর্যন্ত থাকে, পুলিশের উস্কানি থাকে, এটা অনেক রকমের দিক থেকে হয়। যাই হোক, আমি মনে করি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর এই তড়িৎ গতিতে এই সিদ্ধান্ত বা এই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে আর ক্ষোভ দেখার, আমি ক্ষোভ কি কারণের জন্য দেখাবো? আমার ক্ষোভের যে কারণটি, সেই কারণটি তো প্রধানমন্ত্রী নিজেই মানে তিনি অবসান ঘটিয়েছেন। তাই আমি মনে করি যে যারা এই প্রোগ্রাম দিতে চাচ্ছেন, তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা অন্য, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য যদি না থাকে তাহলে আমি মনে করি যে এই ক্ষোভের আর কোনো প্রয়োজন নেই। আমি শুরুতেই বলেছিলাম যে আপনার কাছে অনেক কিছু জানার আছে, সে কারণে একটু যেতে চাই। কিছুদিন আগে এই জাতিসংঘের অধিবেশনে যখন যোগ দিলেন প্রধানমন্ত্রী, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক সম্পর্কে আমরা একটু জানতে চাই জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে। বৈঠক সম্পর্কে তিনি যখন দেখা হয়েছে, সেই সময় কিছু বক্তব্য এসেছে। যেহেতু এই বৈঠকটি নিয়ে কিন্তু অনেক আগ্রহ, অনেক আলোচনা, অনেক মানে যাকে বলে অনেক জল্পনা কল্পনা ছিল, কারণ এই বৈঠকটি দুজনের মধ্যে প্রথম, প্রধানমন্ত্রী হিসাবে দুজনের মধ্যে প্রথম, এবং ব্যক্তিগতভাবেও দুজনের সাথে এই বৈঠকটি প্রথম। যেহেতু ভারতে তিনি নির্বাচিত হয়েছেন এবং আমাদের প্রধানমন্ত্রী, তিনিও তৃতীয়বারের মতো
তিনি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে এই অধিবেশনে গিয়েছেন, জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন। সেখানে দুজনের মাঝে আলোচনা, এটা বিশেষ করে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী এবং ভারতের সাথে আমাদের যেমন বন্ধুত্ব আছে তেমনিভাবে আমাদের কিছু সমস্যাও আছে। সেগুলি নিয়ে স্বাভাবিকভাবেই যে একটি ভারতে সরকারের পরিবর্তন হয়েছে এবং সেই সরকারের পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও কিন্তু অনেক রকমের জল্পনা কল্পনা ছিল। তার পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি অনেকের জন্যই কিন্তু একটা উৎসুকের ব্যাপার ছিল। এখানে আমি একটু যোগ করতে চাই, সেই সময়টাতে আমরা ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে তারা পত্রপত্রিকায় লিখেছে যে এই দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকে একটি বিষয় উঠে আসতে পারে, সেটি হচ্ছে ভারতের কিছু জঙ্গি সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামীকে টাকা দিচ্ছে এবং অন্য কয়েকটি জঙ্গি সংগঠনকে উৎসাহ দিচ্ছে সরকার উৎখাতের জন্য। এই বিষয়টি কি ওই বৈঠকে আলোচনায় এসেছে? না, একটি কথা হলো কি, এটি ছিল তাদের মধ্যে প্রথম একটি বৈঠক এবং এই বৈঠকটি মূলত ছিল একটি সৌহার্দ্যপূর্ণ, একে অন্যকে চেনা এবং জানা, কারণ তাদের মধ্যে এটাই হলো প্রথম বৈঠক। সেই হিসাবে আমি বলছি, প্রধানমন্ত্রী হিসাবেও প্রথম বৈঠক, ব্যক্তিগতভাবেও প্রথম বৈঠক। এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠকের আবহাওয়াটি সৃষ্টি করেছেন, তিনি যে কথাটি বললেন যে বঙ্গবন্ধু দেশ প্রতিষ্ঠা করেছেন আর আপনি দেশকে বাঁচিয়েছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তার প্রতি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর প্রতি তার যে মানে চিন্তার স্পিরিট, সেটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। এবং আমাদের এখানে অনেকেরই ধারণা ছিল যে এই প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির সরকারের সেখানে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সাথে একটি কংগ্রেসের সাথে যে রকম একটি সম্পর্ক ছিল সেরকম সম্পর্ক নাও হতে পারে, এই ধরনের একটা কথাবার্তা এখানে ছিল। কিন্তু সেখানে আমি শেষ করছি যে কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী সেই ধরনের কোনো প্রতিক্রিয়া বরং তিনি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহণ করেছেন। এবং তিনি এই কথাও বলেছেন, আমাদের যে সমস্যার কথাগুলো বলেছেন, তিনি একটি কথা বলেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে দুই দেশের কোন দেশের ভূমি জঙ্গিবাদে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীও কিন্তু আশ্বস্ত করেছেন যে আমাদের এখানে কোনো বাংলাদেশের জমিকে কোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো সন্ত্রাসবাদীদের ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা বিরতি, দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।